আপনাকে মনে পড়তেছে কিছু? কি পড়তেছে না? ঠিক আছে, আমি মনে করাই দিতেছি। ঠিক এমন কইরা আমার অনেকের কাছ থেকে সব কিছু হাতে নিয়েছিলি, আজকের এই দিনটা আবার ফেরত দিলাম। যেমন করে অনেকের কাছ থেকে সব কিছু হাতায় নিছিলি, ঠিক এমন করে তোর কাছ থেকে আমি সব কিছু হাতায় নিছি। আর কি জানি কইছিলি তুই? আপনারা আমার কিচ্ছু করতে পারবেন না। দেখছস, মাত্র 15 দিন, ঠিক 15 দিনের মাথায় আমি মেঘলা তোর কাছ থেকে সব কাইরা নিছি। তোর রাস্তার ফকির বানাই দিছি। কেমন লাগতেছে? এখন ভাল লাগতেছে তো? কাজটা কিন্তু আপনি মোটেও ঠিক করলেন না ভাবে। জানি আমি সেটা। পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক মানুষকে জানেন? যেই মানুষটা আপনার সামনে হাসি মুখে থাকে, আপনার কাঁধে হাত রাখে, আপনার সুখে সুখী হওয়ার অভিনয় করে, আর আপনি যখন পুরোপুরি বিশ্বাস করে নিজেকে সমর্পণ করেন, ঠিক তখনই সে পেছন থেকে ছুরিটা মারে। এই মানুষটাকে চেনা সবচেয়ে কঠিন, কারণ সে দেখতে বন্ধুর মতো, কিন্তু আসলে সে একটা শিকারী। আর গরিব ঘরের রাজপুত্রের রাতুল ঠিক এই ধরনের একটা চরিত্র, যে কিনা অনেকের বন্ধু হয়ে তার সর্বনাশ করেছে, মেঘলার বিশ্বাস অর্জন করে তাকে কিডন্যাপ করিয়েছে, আর সবচেয়ে বড় কাজটা করেছে, দুটো মানুষকে ভালোবাসার মাঝখানে বিষ ঠেলে দিয়ে তাদের আলাদা করে দিয়েছে। আজকের রিভিউতে আমি এই রাতুল চরিত্রটাকে একদম ভেঙে ভেঙে দেখাবো, এবং সাথে বলবো কেন এই ধরনের মানুষ সমাজে সবচেয়ে বেশি ক্ষতি করে। স্বাগতম আজকের ভিডিওতে। শুরু করার আগে লাইক বাটনটা দাবিয়ে দিন, আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন, কারণ গরিব ঘরের রাজপুত্রের প্রতিটা আপডেট সবার আগে এই চ্যানেলেই পাবেন। এখন রাতুলের কথায় আসি। এই পর্বে রাতুলের একটা দৃশ্য আছে যেটা আমি বারবার দেখেছি, কারণ এই একটা দৃশ্যেই পুরো চরিত্রটা চোখের সামনে পরিষ্কার হয়ে যায়। যখন সে অনেকের বাসায় এসে সেই ফুটা কপাল অফ দ্য ইয়ার পুরস্কারটা নিয়ে আসে এবং হাসতে হাসতে বলে, আমার মতো বন্ধু না থাকলে তোকে অ্যাওয়ার্ড দিবে কে? এই মানুষটা জানে সে অপরাধী, জানে সে বেঈমান, জানে সে যা করেছে সেটা ক্ষমার অযোগ্য। তারপরেও সে নির্লজ্জভাবে হাসতে পারে, মজা করতে পারে, যেন কিছুই হয়নি। এই নির্লজ্জতাটা দেখতে দেখতে একটা প্রশ্ন জাগে, এই মানুষটার কি আসলে বিবেক বলে কিছু আছে, নাকি জন্ম থেকেই সেই জায়গাটা খালি? আর সেই প্রশ্নটার উত্তর না হওয়াটাই এই চরিত্রটাকে আরও ভয়ঙ্কর করে তোলে। কারণ যে মানুষের বিবেক নেই তাকে ভয় দেখানো যায় না, তাকে থামানো যায় না, সে বারবার একই কাজ করবে। রাতুলের আরেকটা বৈশিষ্ট্য হলো, সে কখনো সরাসরি আক্রমণ করে না, সে পরোক্ষে কাজ করে। মেঘলাকে সে নিজে কিডন্যাপ করেনি, টাকা দিয়ে অন্যকে দিয়ে করিয়েছে। অনেককে সে নিজে অপমান করেনি, পরিস্থিতি তৈরি করে করিয়েছে। এই পরোক্ষ আক্রমণের কৌশলটাই তাকে দীর্ঘদিন ধরে টিকিয়ে রেখেছিল, কারণ সরাসরি প্রমাণ পাওয়া কঠিন ছিল। কিন্তু এই পর্বে যখন কিডন্যাপের সত্য বেরিয়ে এলো, তখন মেঘলা বুঝতে পারল রাতুল শুধু সম্পত্তির জন্য না, ব্যক্তিগত আক্রোশ থেকেও কাজ করছে। এবং সেই আক্রোশের কারণটা হলো, মেঘলার সাফল্য রাতুলের অহংকারকে আঘাত করেছে। এই পর্বে রাতুলের শেষ সংলাপগুলো দেখুন। সে বলছে, এটার ফলাফল যে কত কঠিন হবে আপনি কল্পনাও করতে পারবেন না। রাতুলের সাথে বেইমানি করলে এমন কাজ হবে যে স্বপ্নের মধ্যেও থরথর করে কাঁপবেন। এই কথাগুলো বলার সময় তার মুখে রাগ আছে, হুমকি আছে, কিন্তু কণ্ঠে একটা পরাজয়ের সুর আছে। এই বিষয়টা সে নিজেও বুঝতে পারছে না, কিন্তু দর্শকরা বুঝতে পারছে, এবং এটাই পরিচালকের দক্ষতা। এই পর্বে অনেকের বাসায় এসে রাতুলের সেই কৌতুক করার দৃশ্যটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ ওখানে সে একটু বলে দিয়ে গেছে যে আনিস সাহেবের সব অসমাপ্ত কাজ আমি পাচ্ছি। মানে রাতুল এখনো থামেনি, সে নতুন কাউকে ব্যবহার করছে নিজের স্বার্থের জন্য। এটা পরের পর্বের একটা বড় ইঙ্গিত। বৃষ্টির চরিত্রটাও এই পর্বে গুরুত্বপূর্ণ। সে অনেককে মেঘলার থেকে দূরে রাখছে, কিন্তু তার পদ্ধতিটা রাতুলের পদ্ধতির মতো না। রাতুল যেখানে মিথ্যা দিয়ে মানুষকে ব্যবহার করে,
বৃষ্টি সেখানে ভালোবাসা দিয়ে মানুষকে ধরে রাখার চেষ্টা করছে। এই দুটো পদ্ধতির পার্থক্যটা নাটকটা খুব সূক্ষ্মভাবে দেখিয়েছে। রাতুল ভিলেন, কারণ সে নিজের জন্য অন্যকে ধ্বংস করে। বৃষ্টি ভুল করছে, কিন্তু সে সেটা ভালোবাসা থেকে করছে। এই দুটোকে এক করে দেখলে ভুল হবে। এখন আসি সাব্বিরের কথায়। এই চরিত্রটা এই পর্বে একটু আলাদা আলো পেয়েছে। সে দুই পক্ষের মধ্যে সেতু হওয়ার চেষ্টা করছে। মেঘলার কথা অনেককে বলছে, অনেকের কথা মেঘলাকে বলছে। এই মধ্যস্থতাকারীর ভূমিকাটা এই নাটকে খুব দরকার ছিল, কারণ দুটো মানুষ যখন রাগে অন্ধ হয়ে থাকে তখন একজন ঠান্ডা মাথার মানুষ লাগে। সাব্বির সেই ভূমিকাটা ভালোভাবে পালন করছে। এই পর্বের সবচেয়ে কমিক কিন্তু একই সাথে ভয়ঙ্কর দৃশ্যটা ছিল যখন রাতুল ফুটা কপাল পুরস্কার নিয়ে অনেকের বাসায় এলো আর অনেক তাকে মারতে চাইল। রাতুলের সেই ডায়লগ, তুই আমার বুকে মার, তোর পাপ অনেক বেড়ে গেছে, এটা শুনে হাসতে হাসতেও গায়ে কাঁটা দিচ্ছিল, কারণ এই মানুষটার মধ্যে কোনো ভয় নেই, আর যার ভয় নেই তাকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে কঠিন। কিন্তু মেঘলা সেই কাজটাই করেছে, সম্পত্তি দিয়ে, আইন দিয়ে আর বুদ্ধি দিয়ে। এই পর্ব শেষ হওয়ার পরে আমার মনে একটাই প্রশ্ন, রাতুল কি সত্যি শেষ, নাকি এটা তার নতুন খেলার শুরু? কারণ এই ধরনের চরিত্র কখনো এত সহজে মাঠ ছেড়ে যায় না। পরের পর্বে হয়তো রাতুল নতুন চাল নিয়ে আসবে, আর সেই চালটা কি সেটা জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা চাপুন আর কমেন্টে জানান আপনারা কি মনে করছেন। রাতুলের এই হার কি চূড়ান্ত, নাকি সামনে আরও কিছু আছে? পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক মানুষকে জানেন? যেই মানুষটা আপনার সামনে হাসি মুখে থাকে, আপনার কাঁধে হাত রাখে, আপনার সুখে সুখী হওয়ার অভিনয় করে, আর আপনি যখন পুরোপুরি বিশ্বাস করে নিজেকে সমর্পণ করেন ঠিক তখনই সে পেছন থেকে ছুরিটা মারে। এই মানুষটাকে চেনা সবচেয়ে কঠিন, কারণ সে দেখতে বন্ধুর মতো, কিন্তু আসলে সে একটা শিকারী। আর গরিব ঘরের রাজপুত্রের রাতুল ঠিক এই ধরনের একটা চরিত্র, যে কিনা অনেকের বন্ধু হয়ে তার সর্বনাশ করেছে, মেঘলার বিশ্বাস অর্জন করে তাকে কিডন্যাপ করিয়েছে, আর সবচেয়ে বড় কাজটা করেছে, দুটো মানুষকে ভালোবাসার মাঝখানে বিষ ঠেলে দিয়ে তাদের আলাদা করে দিয়েছে। আজকের রিভিউতে আমি এই রাতুল চরিত্রটাকে একদম ভেঙে ভেঙে দেখাবো, এবং সাথে বলবো কেন এই ধরনের মানুষ সমাজে সবচেয়ে বেশি ক্ষতি করে। স্বাগতম আজকের ভিডিওতে। শুরু করার আগে লাইক বাটনটা দাবিয়ে দিন, আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন, কারণ গরিব ঘরের রাজপুত্রের প্রতিটা আপডেট সবার আগে এই চ্যানেলেই পাবেন। এখন রাতুলের কথায় আসি। এই পর্বে রাতুলের একটা দৃশ্য আছে যেটা আমি বারবার দেখেছি, কারণ এই একটা দৃশ্যেই পুরো চরিত্রটা চোখের সামনে পরিষ্কার হয়ে যায়। যখন সে অনেকের বাসায় এসে সেই ফুটা কপাল অফ দ্য ইয়ার পুরস্কারটা নিয়ে আসে এবং হাসতে হাসতে বলে, আমার মতো বন্ধু না থাকলে তোকে অ্যাওয়ার্ড দিবে কে? এই মানুষটা জানে সে অপরাধী, জানে সে বেঈমান, জানে সে যা করেছে সেটা ক্ষমার অযোগ্য। তারপরেও সে নির্লজ্জভাবে হাসতে পারে, মজা করতে পারে, যেন কিছুই হয়নি। এই নির্লজ্জতাটা দেখতে দেখতে একটা প্রশ্ন জাগে, এই মানুষটার কি আসলে বিবেক বলে কিছু আছে, নাকি জন্ম থেকেই সেই জায়গাটা খালি? আর সেই প্রশ্নটার উত্তর না হওয়াটাই এই চরিত্রটাকে আরও ভয়ঙ্কর করে তোলে। কারণ যে মানুষের বিবেক নেই তাকে ভয় দেখানো যায় না, তাকে থামানো যায় না, সে বারবার একই কাজ করবে। রাতুলের আরেকটা বৈশিষ্ট্য হলো সে কখনো সরাসরি আক্রমণ করে না, সে পরোক্ষে কাজ করে। মেঘলাকে সে নিজে কিডন্যাপ করেনি, টাকা দিয়ে অন্যকে দিয়ে করিয়েছে। অনেককে সে নিজে অপমান করেনি, পরিস্থিতি তৈরি করে করিয়েছে। এই পরোক্ষ আক্রমণের কৌশলটাই তাকে দীর্ঘদিন ধরে টিকিয়ে রেখেছিল, কারণ সরাসরি প্রমাণ পাওয়া কঠিন ছিল। কিন্তু এই পর্বে যখন কিডন্যাপের সত্য বেরিয়ে এলো, তখন মেঘলা বুঝতে পারল রাতুল শুধু সম্পত্তির জন্য না, ব্যক্তিগত আক্রোশ থেকেও কাজ করছে। এবং সেই আক্রোশের কারণটা হলো মেঘলার সাফল্য রাতুলের অহংকারকে আঘাত করেছে। এই পর্বে রাতুলের শেষ সংলাপগুলো দেখুন। সে বলছে, এটার ফলাফল যে কত কঠিন হবে আপনি কল্পনাও করতে পারবেন না। রাতুলের সাথে বেইমানি করলে এমন কাজ হবে যে স্বপ্নের মধ্যেও থরথর করে কাঁপবেন। এই কথাগুলো বলার সময় তার মুখে রাগ আছে, হুমকি আছে, কিন্তু কণ্ঠে একটা পরাজয়ের সুর আছে। এই বিষয়টা সে নিজেও বুঝতে পারছে না, কিন্তু দর্শকরা বুঝতে পারছে, এবং এটাই পরিচালকের দক্ষতা।
এই পর্বে অনেকের বাসায় এসে রাতুলের সেই কৌতুক করার দৃশ্যটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ ওখানে সে একটু বলে দিয়ে গেছে যে আনিস সাহেবের সব অসমাপ্ত কাজ আমি পাচ্ছি। মানে রাতুল এখনো থামেনি, সে নতুন কাউকে ব্যবহার করছে নিজের স্বার্থের জন্য। এটা পরের পর্বের একটা বড় ইঙ্গিত। বৃষ্টির চরিত্রটাও এই পর্বে গুরুত্বপূর্ণ। সে অনেককে মেঘলার থেকে দূরে রাখছে, কিন্তু তার পদ্ধতিটা রাতুলের পদ্ধতির মতো না। রাতুল যেখানে মিথ্যা দিয়ে মানুষকে ব্যবহার করে, বৃষ্টি সেখানে ভালোবাসা দিয়ে মানুষকে ধরে রাখার চেষ্টা করছে। এই দুটো পদ্ধতির পার্থক্যটা নাটকটা খুব সূক্ষ্মভাবে দেখিয়েছে। রাতুল ভিলেন, কারণ সে নিজের জন্য অন্যকে ধ্বংস করে। বৃষ্টি ভুল করছে, কিন্তু সে সেটা ভালোবাসা থেকে করছে। এই দুটোকে এক করে দেখলে ভুল হবে। এখন আসি সাব্বিরের কথায়। এই চরিত্রটা এই পর্বে একটু আলাদা আলো পেয়েছে। সে দুই পক্ষের মধ্যে সেতু হওয়ার চেষ্টা করছে। মেঘলার কথা অনেককে বলছে, অনেকের কথা মেঘলাকে বলছে। এই মধ্যস্থতাকারীর ভূমিকাটা এই নাটকে খুব দরকার ছিল, কারণ দুটো মানুষ যখন রাগে অন্ধ হয়ে থাকে তখন একজন ঠান্ডা মাথার মানুষ লাগে। সাব্বির সেই ভূমিকাটা ভালোভাবে পালন করছে। এই পর্বের সবচেয়ে কমিক কিন্তু একই সাথে ভয়ঙ্কর দৃশ্যটা ছিল যখন রাতুল ফুটা কপাল পুরস্কার নিয়ে অনেকের বাসায় এলো আর অনেক তাকে মারতে চাইল। রাতুলের সেই ডায়লগ, তুই আমার বুকে মার, তোর পাপ অনেক বেড়ে গেছে, এটা শুনে হাসতে হাসতেও গায়ে কাঁটা দিচ্ছিল, কারণ এই মানুষটার মধ্যে কোনো ভয় নেই, আর যার ভয় নেই তাকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে কঠিন। কিন্তু মেঘলা সেই কাজটাই করেছে সম্পত্তি দিয়ে, আইন দিয়ে আর বুদ্ধি দিয়ে। এই পর্ব শেষ হওয়ার পরে আমার মনে একটাই প্রশ্ন, রাতুল কি সত্যি শেষ, নাকি এটা তার নতুন খেলার শুরু? কারণ এই ধরনের চরিত্র কখনো এত সহজে মাঠ ছেড়ে যায় না। পরের পর্বে হয়তো রাতুল নতুন চাল নিয়ে আসবে, আর সেই চালটা কি সেটা জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা চাপুন আর কমেন্টে জানান আপনারা কি মনে করছেন, রাতুলের এই হার কি চূড়ান্ত, নাকি সামনে আরও কিছু আছে? পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক মানুষকে জানেন? যেই মানুষটা আপনার সামনে হাসি মুখে থাকে, আপনার কাঁধে হাত রাখে, আপনার সুখে সুখী হওয়ার অভিনয় করে, আর আপনি যখন পুরোপুরি বিশ্বাস করে নিজেকে সমর্পণ করেন, ঠিক তখনই সে পেছন থেকে ছুরিটা মারে। এই মানুষটাকে চেনা সবচেয়ে কঠিন, কারণ সে দেখতে বন্ধুর মতো, কিন্তু আসলে সে একটা শিকারী। আর গরিব ঘরের রাজপুত্রের রাতুল ঠিক এই ধরনের একটা চরিত্র, যে কিনা অনেকের বন্ধু হয়ে তার সর্বনাশ করেছে, মেঘলার বিশ্বাস অর্জন করে তাকে কিডন্যাপ করিয়েছে, আর সবচেয়ে বড় কাজটা করেছে দুটো মানুষকে ভালোবাসার মাঝখানে বিষ ঠেলে দিয়ে তাদের আলাদা করে দিয়েছে। আজকের রিভিউতে আমি এই রাতুল চরিত্রটাকে একদম ভেঙে ভেঙে দেখাবো, এবং সাথে বলবো কেন এই ধরনের মানুষ সমাজে সবচেয়ে বেশি ক্ষতি করে। স্বাগতম আজকের ভিডিওতে। শুরু করার আগে লাইক বাটনটা দাবিয়ে দিন, আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন, কারণ গরিব ঘরের রাজপুত্রের প্রতিটা আপডেট সবার আগে এই চ্যানেলেই পাবেন। এখন রাতুলের কথায় আসি। এই পর্বে রাতুলের একটা দৃশ্য আছে যেটা আমি বারবার দেখেছি, কারণ এই একটা দৃশ্যেই পুরো চরিত্রটা চোখের সামনে পরিষ্কার হয়ে যায়। যখন সে অনেকের বাসায় এসে সেই ফুটা কপাল অফ দ্য ইয়ার পুরস্কারটা নিয়ে আসে এবং হাসতে হাসতে বলে, আমার মতো বন্ধু না থাকলে তোকে অ্যাওয়ার্ড দিবে কে? এই মানুষটা জানে সে অপরাধী, জানে সে বেঈমান, জানে সে যা করেছে সেটা ক্ষমার অযোগ্য। তারপরেও সে নির্লজ্জভাবে হাসতে পারে, মজা করতে পারে, যেন কিছুই হয়নি। এই নির্লজ্জতাটা দেখতে দেখতে একটা প্রশ্ন জাগে, এই মানুষটার কি আসলে বিবেক বলে কিছু আছে, নাকি জন্ম থেকেই সেই জায়গাটা খালি? আর সেই প্রশ্নটার উত্তর না হওয়াটাই এই চরিত্রটাকে আরও ভয়ঙ্কর করে তোলে। কারণ যে মানুষের বিবেক নেই তাকে ভয় দেখানো যায় না, তাকে থামানো যায় না, সে বারবার একই কাজ করবে। রাতুলের আরেকটা বৈশিষ্ট্য হলো সে কখনো সরাসরি আক্রমণ করে না, সে পরোক্ষে কাজ করে। মেঘলাকে সে নিজে কিডন্যাপ করেনি, টাকা দিয়ে অন্যকে দিয়ে করিয়েছে। অনেককে সে নিজে অপমান করেনি, পরিস্থিতি তৈরি করে করিয়েছে। এই পরোক্ষ আক্রমণের কৌশলটাই তাকে দীর্ঘদিন ধরে টিকিয়ে রেখেছিল, কারণ সরাসরি প্রমাণ পাওয়া কঠিন ছিল। কিন্তু এই পর্বে যখন কিডন্যাপের সত্য বেরিয়ে এলো, তখন মেঘলা বুঝতে পারল রাতুল শুধু সম্পত্তির জন্য না, ব্যক্তিগত আক্রোশ থেকেও কাজ করছে।
এবং সেই আক্রোশের কারণটা হলো মেঘলার সাফল্য রাতুলের অহংকারকে আঘাত করেছে। এই পর্বে রাতুলের শেষ সংলাপগুলো দেখুন। সে বলছে এটার ফলাফল যে কত কঠিন হবে আপনি কল্পনাও করতে পারবেন না। রাতুলের সাথে বেইমানি করলে এমন কাজ হবে যে স্বপ্নের মধ্যেও থরথর করে কাঁপবেন। এই কথাগুলো বলার সময় তার মুখে রাগ আছে, হুমকি আছে, কিন্তু কণ্ঠে একটা পরাজয়ের সুর আছে। এই বিষয়টা সে নিজেও বুঝতে পারছে না, কিন্তু দর্শকরা বুঝতে পারছে, এবং এটাই পরিচালকের দক্ষতা। এই পর্বে অনেকের বাসায় এসে রাতুলের সেই কৌতুক করার দৃশ্যটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ ওখানে সে একটু বলে দিয়ে গেছে যে আনিস সাহেবের সব অসমাপ্ত কাজ আমি পাচ্ছি। মানে রাতুল এখনো থামেনি, সে নতুন কাউকে ব্যবহার করছে নিজের স্বার্থের জন্য। এটা পরের পর্বের একটা বড় ইঙ্গিত। বৃষ্টির চরিত্রটাও এই পর্বে গুরুত্বপূর্ণ। সে অনেককে মেঘলার থেকে দূরে রাখছে, কিন্তু তার পদ্ধতিটা রাতুলের পদ্ধতির মতো না। রাতুল যেখানে মিথ্যা দিয়ে মানুষকে ব্যবহার করে, বৃষ্টি সেখানে ভালোবাসা দিয়ে মানুষকে ধরে রাখার চেষ্টা করছে। এই দুটো পদ্ধতির পার্থক্যটা নাটকটা খুব সূক্ষ্মভাবে দেখিয়েছে। রাতুল ভিলেন কারণ সে নিজের জন্য অন্যকে ধ্বংস করে। বৃষ্টি ভুল করছে, কিন্তু সে সেটা ভালোবাসা থেকে করছে। এই দুটোকে এক করে দেখলে ভুল হবে। এখন আসি সাব্বিরের কথায়। এই চরিত্রটা এই পর্বে একটু আলাদা আলো পেয়েছে। সে দুই পক্ষের মধ্যে সেতু হওয়ার চেষ্টা করছে। মেঘলার কথা অনেককে বলছে, অনেকের কথা মেঘলাকে বলছে। এই মধ্যস্থতাকারীর ভূমিকাটা এই নাটকে খুব দরকার ছিল, কারণ দুটো মানুষ যখন রাগে অন্ধ হয়ে থাকে তখন একজন ঠান্ডা মাথার মানুষ লাগে। সাব্বির সেই ভূমিকাটা ভালোভাবে পালন করছে। এই পর্বের সবচেয়ে কমিক কিন্তু একই সাথে ভয়ঙ্কর দৃশ্যটা ছিল যখন রাতুল ফুটা কপাল পুরস্কার নিয়ে অনেকের বাসায় এলো আর অনেক তাকে মারতে চাইল। রাতুলের সেই ডায়লগ, তুই আমার বুকে মার, তোর পাপ অনেক বেড়ে গেছে, এটা শুনে হাসতে হাসতেও গায়ে কাঁটা দিচ্ছিল, কারণ এই মানুষটার মধ্যে কোনো ভয় নেই, আর যার ভয় নেই তাকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে কঠিন। কিন্তু মেঘলা সেই কাজটাই করেছে সম্পত্তি দিয়ে, আইন দিয়ে আর বুদ্ধি দিয়ে। এই পর্ব শেষ হওয়ার পরে আমার মনে একটাই প্রশ্ন, রাতুল কি সত্যি শেষ, নাকি এটা তার নতুন খেলার শুরু? কারণ এই ধরনের চরিত্র কখনো এত সহজে মাঠ ছেড়ে যায় না। পরের পর্বে হয়তো রাতুল নতুন চাল নিয়ে আসবে, আর সেই চালটা কি সেটা জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা চাপুন, আর কমেন্টে জানান আপনারা কি মনে করছেন। রাতুলের এই হার কি চূড়ান্ত, নাকি সামনে আরও কিছু আছে? পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক মানুষকে জানেন? যেই মানুষটা আপনার সামনে হাসি মুখে থাকে, আপনার কাঁধে হাত রাখে, আপনার সুখে সুখী হওয়ার অভিনয় করে, আর আপনি যখন পুরোপুরি বিশ্বাস করে নিজেকে সমর্পণ করেন, ঠিক তখনই সে পেছন থেকে ছুরিটা মারে। এই মানুষটাকে চেনা সবচেয়ে কঠিন, কারণ সে দেখতে বন্ধুর মতো, কিন্তু আসলে সে একটা শিকারী। আর গরিব ঘরের রাজপুত্রের রাতুল ঠিক এই ধরনের একটা চরিত্র, যে কিনা অনেকের বন্ধু হয়ে তার সর্বনাশ করেছে, মেঘলার বিশ্বাস অর্জন করে তাকে কিডন্যাপ করিয়েছে, আর সবচেয়ে বড় কাজটা করেছে দুটো মানুষকে ভালোবাসার মাঝখানে বিষ ঠেলে দিয়ে তাদের আলাদা করে দিয়েছে। আজকের রিভিউতে আমি এই রাতুল চরিত্রটাকে একদম ভেঙে ভেঙে দেখাবো, এবং সাথে বলবো কেন এই ধরনের মানুষ সমাজে সবচেয়ে বেশি ক্ষতি করে। স্বাগতম আজকের ভিডিওতে। শুরু করার আগে লাইক বাটনটা দাবিয়ে দিন, আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন, কারণ গরিব ঘরের রাজপুত্রের প্রতিটা আপডেট সবার আগে এই চ্যানেলেই পাবেন। এখন রাতুলের কথায় আসি। এই পর্বে রাতুলের একটা দৃশ্য আছে যেটা আমি বারবার দেখেছি, কারণ এই একটা দৃশ্যেই পুরো চরিত্রটা চোখের সামনে পরিষ্কার হয়ে যায়। যখন সে অনেকের বাসায় এসে সেই ফুটা কপাল অফ দ্য ইয়ার পুরস্কারটা নিয়ে আসে এবং হাসতে হাসতে বলে, আমার মতো বন্ধু না থাকলে তোকে অ্যাওয়ার্ড দিবে কে? এই মানুষটা জানে সে অপরাধী, জানে সে বেঈমান, জানে সে যা করেছে সেটা ক্ষমার অযোগ্য। তারপরেও সে নির্লজ্জভাবে হাসতে পারে, মজা করতে পারে, যেন কিছুই হয়নি। এই নির্লজ্জতাটা দেখতে দেখতে একটা প্রশ্ন জাগে, এই মানুষটার কি আসলে বিবেক বলে কিছু আছে, নাকি জন্ম থেকেই সেই জায়গাটা খালি? আর সেই প্রশ্নটার উত্তর না হওয়াটাই এই চরিত্রটাকে আরও ভয়ঙ্কর করে তোলে। কারণ যে মানুষের বিবেক নেই তাকে ভয় দেখানো যায় না, তাকে থামানো যায় না, সে বারবার একই কাজ করবে। রাতুলের আরেকটা বৈশিষ্ট্য হলো সে কখনো সরাসরি আক্রমণ করে না, সে পরোক্ষে কাজ করে।
মেঘলাকে সে নিজে কিডন্যাপ করেনি, টাকা দিয়ে অন্যকে দিয়ে করিয়েছে। অনেককে সে নিজে অপমান করেনি, পরিস্থিতি তৈরি করে করিয়েছে। এই পরোক্ষ আক্রমণের কৌশলটাই তাকে দীর্ঘদিন ধরে টিকিয়ে রেখেছিল, কারণ সরাসরি প্রমাণ পাওয়া কঠিন ছিল। কিন্তু এই পর্বে যখন কিডন্যাপের সত্য বেরিয়ে এলো, তখন মেঘলা বুঝতে পারল রাতুল শুধু সম্পত্তির জন্য না, ব্যক্তিগত আক্রোশ থেকেও কাজ করছে। এবং সেই আক্রোশের কারণটা হলো মেঘলার সাফল্য রাতুলের অহংকারকে আঘাত করেছে। এই পর্বে রাতুলের শেষ সংলাপগুলো দেখুন। সে বলছে এটার ফলাফল যে কত কঠিন হবে আপনি কল্পনাও করতে পারবেন না। রাতুলের সাথে বেইমানি করলে এমন কাজ হবে যে স্বপ্নের মধ্যেও থরথর করে কাঁপবেন। এই কথাগুলো বলার সময় তার মুখে রাগ আছে, হুমকি আছে, কিন্তু কণ্ঠে একটা পরাজয়ের সুর আছে। এই বিষয়টা সে নিজেও বুঝতে পারছে না, কিন্তু দর্শকরা বুঝতে পারছে, এবং এটাই পরিচালকের দক্ষতা। এই পর্বে অনেকের বাসায় এসে রাতুলের সেই কৌতুক করার দৃশ্যটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ ওখানে সে একটু বলে দিয়ে গেছে যে আনিস সাহেবের সব অসমাপ্ত কাজ আমি পাচ্ছি। মানে রাতুল এখনো থামেনি, সে নতুন কাউকে ব্যবহার করছে নিজের স্বার্থের জন্য। এটা পরের পর্বের একটা বড় ইঙ্গিত। বৃষ্টির চরিত্রটাও এই পর্বে গুরুত্বপূর্ণ। সে অনেককে মেঘলার থেকে দূরে রাখছে, কিন্তু তার পদ্ধতিটা রাতুলের পদ্ধতির মতো না। রাতুল যেখানে মিথ্যা দিয়ে মানুষকে ব্যবহার করে, বৃষ্টি সেখানে ভালোবাসা দিয়ে মানুষকে ধরে রাখার চেষ্টা করছে। এই দুটো পদ্ধতির পার্থক্যটা নাটকটা খুব সূক্ষ্মভাবে দেখিয়েছে। রাতুল ভিলেন, কারণ সে নিজের জন্য অন্যকে ধ্বংস করে। বৃষ্টি ভুল করছে, কিন্তু সে সেটা ভালোবাসা থেকে করছে। এই দুটোকে এক করে দেখলে ভুল হবে। এখন আসি সাব্বিরের কথায়। এই চরিত্রটা এই পর্বে একটু আলাদা আলো পেয়েছে। সে দুই পক্ষের মধ্যে সেতু হওয়ার চেষ্টা করছে। মেঘলার কথা অনেককে বলছে, অনেকের কথা মেঘলাকে বলছে। এই মধ্যস্থতাকারীর ভূমিকাটা এই নাটকে খুব দরকার ছিল, কারণ দুটো মানুষ যখন রাগে অন্ধ হয়ে থাকে তখন একজন ঠান্ডা মাথার মানুষ লাগে। সাব্বির সেই ভূমিকাটা ভালোভাবে পালন করছে। এই পর্বের সবচেয়ে কমিক কিন্তু একই সাথে ভয়ঙ্কর দৃশ্যটা ছিল যখন রাতুল ফুটা কপাল পুরস্কার নিয়ে অনেকের বাসায় এলো আর অনেক তাকে মারতে চাইল। রাতুলের সেই ডায়লগ, তুই আমার বুকে মার, তোর পাপ অনেক বেড়ে গেছে, এটা শুনে হাসতে হাসতেও গায়ে কাঁটা দিচ্ছিল, কারণ এই মানুষটার মধ্যে কোনো ভয় নেই, আর যার ভয় নেই তাকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে কঠিন। কিন্তু মেঘলা সেই কাজটাই করেছে, সম্পত্তি দিয়ে, আইন দিয়ে আর বুদ্ধি দিয়ে। এই পর্ব শেষ হওয়ার পরে আমার মনে একটাই প্রশ্ন, রাতুল কি সত্যি শেষ, নাকি এটা তার নতুন খেলার শুরু? কারণ এই ধরনের চরিত্র কখনো এত সহজে মাঠ ছেড়ে যায় না। পরের পর্বে হয়তো রাতুল নতুন চাল নিয়ে আসবে, আর সেই চালটা কি সেটা জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা চাপুন, আর কমেন্টে জানান আপনারা কি মনে করছেন, রাতুলের এই হার কি চূড়ান্ত, নাকি সামনে আরও কিছু আছে?